Assalamu alaikum, dear students. Welcome to our lecture 17 of 20th Century Literature to ENG 4233. আজকে আমরা সানস অ্যান্ড লাভার্স টেক্সটের অন্য আরেকটা নতুন আর্টিকেল শুরু করতে যাচ্ছি। আজকে আমরা যে আর্টিকেল থেকে পড়ছি সে আর্টিকেলের টাইটেল হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সামনে, লাইফ ফোর্স অ্যান্ড ডেথ ফোর্স ইন লরেন্সের সানস অ্যান্ড লাভার্স। আর্টিকেলটি লিখেছেন সান্ড্রা সেরাঞ্জেলো ম্যাজিও। আমরা এই আর্টিকেলটাতে আমাদের দুটি মূল চরিত্র গাট্রুড এবং পল সম্পর্কে আরো কিছু ইনফরমেশন জানবো। তবে আজকে আমাদের ফোকাস হচ্ছে ডেথ ফোর্স, লাইফ ফোর্স, এই বিষয়গুলোর উপর ফোকাস করা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমাদের সামনে আছে our goal in this essay, আমরা যে এসেটার কিছু অংশ আজকে পড়তে যাচ্ছি, is to take a look at three characters. এখান থেকে আমরা তিনজন ক্যারেক্টার না, দুটো ক্যারেক্টার নিব, গার্ট্রুড and পল মোরেল। একই সাথে the polarized forces of death and life, লাইফ ফোর্স, ডেথ ফোর্স, এই দুটো বিষয় নিয়ে আমরা আমাদের আইডিয়াগুলো পরিষ্কার করতে চাচ্ছি। The polarized forces of death and life which determine their behavior and attitude towards life. গার্ট্রুড মোরেল এবং পল মোরেল তাদের জীবনের প্রতি তাদের যে মনোভাব, অ্যাটিটিউড, এটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি। Let's focus. Number 1, Mrs. Morel and her search for salvation. গার্ট্রুড মোরেল সে তার জীবনে কিভাবে সেলফ রিয়েলাইজেশন, রিডেমশন, সালভেশন চাচ্ছে। এই সালভেশন টপিকটা কিন্তু এর আগে আমরা পেয়েছি, লর্ড জিমেও পেয়েছি, জিম ক্যারেক্টারের মধ্যে সালভেশন, রিডেমশন। আমরা স্টিফেন ডেডালাসের মধ্যেও পেয়েছি, আমরা গার্ট্রুড এবং পল দুজনের মধ্যেই পাবো। গার্ট্রুড মোরেল ইজ ওয়ান অফ দোজ মুভিং ক্যারেক্টার্স উই ফাইন্ড নাও এন্ড দেন ইন লিটারেচার। ইংরেজি সাহিত্যের অন্যতম উল্লেখযোগ্য একটি চরিত্র গার্ট্রুড মোরেল। There are those who like her and those who don't. কারো কারো কাছে গার্ট্রুড পছন্দনীয় চরিত্র, কেউ কেউ হয়তো গার্ট্রুডকে অতটা দেখতে পারে না। মানে কারো কারো কাছে পছন্দের চরিত্র, কারো কারো কাছে অপছন্দের চরিত্র। In fact, people often blame and understand her at the same time. আমরা তাকে বোঝার চেষ্টা করি এবং কিছু কিছু ক্ষেত্রে দোষারোপ করি। আমরা কিন্তু গত তিন ক্লাসে আমরা তাকে দোষারোপই করেছি যে তার ছেলের জীবনের যে ব্যর্থতা, এই যে তার ছেলে সাফার করছে, এর পেছনে সে নিজেও দায়ী। আমরা যখনই তাকে বোঝার চেষ্টা করি, সাথে সাথে তাকে আমরা দোষারোপ করি। The main trait which enables her to fight for what she wants is vitality. এখন সে যে তার সানস এন্ড লাভার্স এই নভেলে পলের চাইতে আমরা গার্ট্রুডকে মেইন প্রোটাগনিস্ট বলতে পারি। এখন উনি এত মানসিক শক্তি কোথায় পাচ্ছেন, গার্ট্রুড এত মানসিক শক্তি কোথায় পাচ্ছেন? ম্যাজিও বলছেন উনি এত লড়াই করার শক্তি পাচ্ছেন কারণ তার মধ্যে আছে ভাইটালিটি। এই ভাইটালিটি আমরা পেয়েছিলাম অ্যান হোয়াইটফিল্ডের মধ্যে ইন ম্যান এন্ড সুপারম্যান। ম্যান এন্ড সুপারম্যান নাটকে আমরা অ্যান হোয়াইটফিল্ডের মধ্যে এই ভাইটালিটিটা পেয়েছিলাম। A practical woman, as soon as one door is closed, she strives for another way out. যখন গার্ট্রুডের সামনে একটা দরজা বন্ধ হয়ে যায়, উনি খুব দ্রুত সংগ্রাম করে আরেকটা দরজা খোলার চেষ্টা করেন। তার একটি সুযোগ যখন হাতছাড়া হয়ে যায়, সাথে সাথে উনি ওনার সমস্ত শক্তি দিয়ে আরেকটি সুযোগের পেছনে সংগ্রাম করতে থাকেন।
সার্ভাইভাল ইন এ হস্টাইল এনভায়রনমেন্ট ইজ নট এনাফ ফর হার। শুধুমাত্র সংগ্রাম করে কোনো মতে টিকে থাকা তার কাছে যথেষ্ট না। শুধুমাত্র কোনোভাবে জীবনে টিকে থাকা তার জন্য যথেষ্ট না। হার লাভ ফর লাইফ ইজ গ্রেট। জীবনের প্রতি তার আকাঙ্ক্ষা, প্রত্যাশা অনেক। সে অনেক কিছু আশা করে জীবনের কাছ থেকে। তার এক্সপেকটেশন, প্রত্যাশা জীবনের কাছ থেকে অনেক। অ্যান্ড শি লংস ফর সেলফ স্যাটিসফ্যাকশন রাদার দ্যান ফর এনিথিং এলস। সে সেলফ স্যাটিসফ্যাকশন চায়। তার জীবনটাকে সে এমনভাবে গড়ে নিতে চায় যাতে সে নিজেই সন্তুষ্ট হতে পারে। সে তার জীবনকে এমনভাবে উপভোগ করতে চায় যাতে সে নিজেই সেলফ স্যাটিসফাইড হয়। ইন দিস কোয়েস্ট, সে তো জীবনকে পুরোপুরি উপভোগ করতে চায়। এত বাধা সত্ত্বেও গার্ট্রুড চাচ্ছেন জীবনটাকে সম্পূর্ণ নিজের মতো করে উপভোগ করতে। ইন দিস কোয়েস্ট শি বিকামস সেলফিশ। জীবনটাকে গার্ট্রুড এতটাই নিজের মতো করে বেছে নিতে চাচ্ছে যে তার মধ্যে আমরা সেলফিশনেস, স্বার্থপরতা লক্ষ্য করছি। অ্যান্ড বিং ফার স্ট্রঙ্গার দ্যান আদার্স। এবং গার্ট্রুড এতটাই আত্মপ্রত্যয়ী, এতটাই ডিটারমাইন্ড যে তাকে আমরা অন্য যে কোনো চরিত্রের চাইতে মানসিকভাবে শক্তিশালী চরিত্র হিসেবে দেখতে পাচ্ছি। অ্যান্ড এন্ডস আপ বাই হার্টিং দোজ হু লিভ উইথ হার। গার্ট্রুড এতটাই ডমিনেটিং ক্যারেক্টার, নিজের জীবনটাকে সম্পূর্ণভাবে উপভোগ করার জন্য সে এতটাই আত্মপ্রত্যয়ী, এতটাই ডমিনেটিং যে তার কাছের মানুষগুলো তার এই স্বার্থপরতার কারণে আঘাতপ্রাপ্ত হয়। তার যারা কাছের মানুষ, দে এন্ডস আপ বাই হার্টিং। মানে গার্ট্রুডের কাছাকাছি যারা আছে, কাছাকাছি কারা ছিল? তার 4 ছেলে মেয়ে, 3 ছেলে 1 মেয়ে। তারা সবাই তার মায়ের কারণে সাফার করে। Though she processes with determine her behavior are simple. Though the processes which determine her behavior are simple. তার আচার আচরণকে নিয়ন্ত্রণ করছে যে নিয়ামকগুলো, যে উপাদানগুলো, সেগুলো খুবই সিম্পল, খুবই সাধারণ। The conflicts they are going to generate are quite complex. কিন্তু তার এই দৃঢ় মনোবলের কারণে গার্ট্রুড প্রায়ই নানা রকম বাধার সম্মুখীন হচ্ছে। এখন তার কাছের মানুষ তো আর তার মতো এত মানসিকভাবে শক্তিশালী নয়। গার্ট্রুডের স্বার্থপরতার কারণে দেখা যায় তার কাছের মানুষগুলো নানা রকম জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে তাদের জীবনে। And all derived from her desperate quest for self-completion. তার জীবনের একমাত্র লক্ষ্য, desperate quest for self-completion. গার্ট্রুড তার জীবনে একটি সেলফ স্যাটিসফ্যাকশন, সালভেশন, রিডেমশন, সেলফ রিয়েলাইজেশন যাই বলি আমরা, সেলফ কমপ্লিশন চাচ্ছে। মানে সে যা চাচ্ছে জীবনে, মন থেকে যা চাচ্ছে সেটা সে অর্জন করে নিতে চাচ্ছে। নিজে না পারলেও তার ছেলেদের মাধ্যমে সে তার জীবনের আকাঙ্ক্ষা পূরণ করে নিতে চাচ্ছে। তার যে মনের ইচ্ছা পূরণ করে নিতে চাচ্ছে। When she first meets the man who is going to be her husband, when Gertrude first meets the man who is going to be her husband, গার্ট্রুড যখন প্রথম সেই পুরুষের সাথে সাক্ষাৎ করে যাকে সে বিয়ে করবে, মানে যাকে সে বিয়ে করবে তার সাথে যখন প্রথম তার দেখা হয়, তখন আমরা গার্ট্রুডকে পাই। গার্ট্রুডের নাম ছিল তখন গার্ট্রুড কোপার্ট। গার্ট্রুড কোপার্ট is a healthy young girl. Healthy young girl who has been raised among stern Puritans. গার্ট্রুড তখন খুবই সুস্থ তরুণী এবং সে পিউরিটান পরিবারে বড় হয়েছে। পিউরিটান পরিবার আমরা জানি খ্রিস্টানদের মধ্যে একটা বিশেষ শাখা আছে যারা কঠিন নিয়ম কানুনের মধ্যে তারা জীবন যাপন করে।
সেই পিউরিটান মিডল ক্লাস ফ্যামিলিতে গার্ট্রুড বড় হয়েছে, সেখানে নিয়ম কানুন খুবই কঠোর। দ্য ওয়ান ম্যান শি নোজ ইন্টিমেটলি ইজ হার ফাদার। সে বড় হয়েছে, তার কাছের সবচেয়ে, যিনি, যে পুরুষটি তার সবচেয়ে কাছের ছিল, যাকে সে কাছ থেকে চিনত, সে তার বাবা, গার্ট্রুডস ফাদার, হু ইজ প্রাউড ইন হিজ বিয়ারিং, হ্যান্ডসাম অ্যান্ড রাদার বিটার। তার বাবার সম্পর্কে আমরা জানতে পারছি নিজের বংশমর্যাদা সম্পর্কে, ফ্যামিলি সম্পর্কে যথেষ্ট গর্বিত ছিলেন, হ্যান্ডসাম ছিলেন, অ্যান্ড রাদার বিটার, এবং তার অ্যাটিটিউডের মধ্যে বিটারনেস ছিল। And who directs his sympathies to the apostle Paul? তার বাবা সাধু পলের ভক্ত ছিলেন, who ignored all sensuous pleasure, এবং উনি শারীরিক যত চাহিদা, প্রতিটা মানুষের তো শারীরিক চাহিদা থাকে, সবসময় এই শারীরিক চাহিদাকে সবসময় অবজ্ঞা করতেন। Gertrude's father ignored all sensuous pleasure. Gertrude had fallen in love with a young man. গার্ট্রুডের জীবনের প্রথম প্রেম, গার্ট্রুড তার জীবনের প্রথম যে পুরুষ, একটা তরুণ ছেলে, ইয়াং ম্যান, জন ফিল্ড। জন ফিল্ড হচ্ছে গার্ট্রুডের প্রথম প্রেম। হু গেভ হার আ বাইবেল ইনস্টেড অফ কিসেস। এই জন ফিল্ড গার্ট্রুডকে প্রথম কি উপহার দিয়েছিল? বাইবেল। কিস, রোমান্টিক কিসের পরিবর্তে তাকে দিয়েছিল বাইবেল। জন ফিল্ড, হি ওয়াজ উইক অ্যান্ড ডিপেন্ডেন্ট। জন ফিল্ডকে উপস্থাপন করা হয়েছে মানসিকভাবে দুর্বল এবং পরনির্ভরশীল। সাবমিটিং অলওয়েজ টু হিজ ফাদার্স উইল। গার্ট্রুডের প্রথম প্রেম জন ফিল্ড, তার বাবার ইচ্ছা ছাড়া কোনো কিছু করা তার পক্ষে সম্ভব ছিল না। জন ফিল্ড ছিল তার বাবার ইচ্ছার অধীন। Such was the life she led up to the day she went to party and met Walter Model. জন ফিল্ডের সাথে তার সম্পর্কটা যখন আর টিকলো না, জন ফিল্ড, সে মানসিকভাবে অতটা শক্তিশালী না থাকার কারণে জন ফিল্ডের প্রতি গার্ট্রুডের আকর্ষণ কমতে থাকে। এরপর ঘটনাক্রমে, such was the life she led up to the day she went to a party and met Walter Model. এরপর বেশ কিছুদিন পর একটা পার্টিতে গার্ট্রুডের সাথে ওয়াল্টার মডেলের দেখা হয়। ওয়াল্টার মডেল, she immediately realizes that, গার্ট্রুডের মধ্যে একটা ইমিডিয়েট রিয়েলাইজেশন, একটা, ওর মধ্যে একটা বোধ আসে, she is in the presence of something new. ওয়াল্টার মডেল এমন অন্যরকম এক পুরুষ তার জীবনে, যে সে খুবই রোমান্টিসাইজড হয়, সে খুবই কৌতূহল বোধ করে। মানে গার্ট্রুড এতদিন পর্যন্ত তার জীবনে যত পুরুষ এসেছে তারা সবাই হচ্ছে সংযমী, ভেরি রেটিসেন্ট, ভেরি কন্ট্রোলড। তারা তাদের চরিত্র সম্পর্কে খুবই সংযমী এবং সচেতন, তারা খুবই ভদ্র। ওয়াল্টার মডেল তার পরিচিত পুরুষদের থেকে সম্পূর্ণ অন্যরকম। ওয়াল্টার মডেল ইজ ভেরি অ্যাট্রাকটিভ, হ্যাজ এ বিউটিফুল ভয়েস, ইজ ওয়ার্ম অ্যান্ড ফ্রেন্ডলি। গার্ট্রুড তার জীবনে যত পুরুষের সাথে মেলামেশা করেছে তাদের মধ্যে ওয়াল্টার মডেল ছিল সবার থেকে আলাদা। ভেরি অ্যাট্রাকটিভ, দেখতে সুদর্শন, হ্যাজ এ বিউটিফুল ভয়েস অ্যান্ড ইজ ওয়ার্ম অ্যান্ড ফ্রেন্ডলি। খুবই ফ্রেন্ডলি, খুবই ফানি, খুব জলি, খুবই ফ্রেন্ডলি পার্সন ওয়াল্টার মডেল। দিস সেনসুয়াস ম্যান, গার্ট্রুড ওয়াল্টার মডেলকে পাচ্ছে অ্যাজ আ সেনসুয়াস ম্যান, দ্য পার্সন হু attracts physical desire. Sensuous man brings the promise of things she is not used to. ওয়াল্টার মডেল গার্ট্রুডকে এমন একটা জীবন দিতে চাচ্ছে, এমন কিছু দিতে চাচ্ছে যেটা গার্ট্রুড তার জীবনে সারা সারা জীবন বঞ্চিত হয়েছে।
এতদিন গার্ট্রুড যে সেন্সুয়াস ফিলিং থেকে বঞ্চিত হয়েছে, সেখান থেকে গার্ট্রুডকে নতুন কিছু দিতে চাচ্ছে। গার্ট্রুড ইজ অফার্ড সামথিং ইউনিক, সামথিং নিউ। There is nothing masochistic in the interest she feels in him. ওয়াল্টার মোডেলের প্রতি গার্ট্রুড যে ফিলিংসটা তার মধ্যে আসে, এর মধ্যে আত্মবিধ্বংসী, নিজেকে কষ্ট দেওয়ার মতো কোনো উপাদান এখানে নেই। বরং গার্ট্রুড ওয়াল্টার মোডেলের প্রতি এক ধরনের দুর্নিবার আকর্ষণ অনুভব করে। অ্যাকচুয়ালি she means to add another dimension to her life. গার্ট্রুড তার জীবনে অন্যরকম কিছু চাচ্ছিল। গার্ট্রুড were desiring something unique, something new, সম্পূর্ণ নতুন কোনো কিছু। মেবি গার্ট্রুড তার গতানুগতিক জীবনে খুবই অভ্যস্ত, খুবই মানসিকভাবে বোর্ড হয়ে গিয়েছিল হয়তো। গার্ট্রুড ওয়াজ ডিজায়ারিং সামথিং নিউ। লিভিং ইন আ ওয়ার্ল্ড অফ আইডিয়াস, গার্ট্রুড সবসময় ফিলোসফিক্যাল আইডিয়াস এক্সচেঞ্জ পছন্দ করত। ফিলোসফি, আইডিয়াস, পলিটিক্স, এইসব বিষয় নিয়ে সে কথা বলতে পছন্দ করত। She wants to develop also her instinct and emotion. আমরা গার্ট্রুডকে ইন্টেলেকচুয়াল, স্মার্ট অ্যান্ড ভেরি ব্রাইট পার্সন হিসেবে পেয়েছি, কিন্তু গার্ট্রুড ইন্টেলেকচুয়ালি যতটা স্ট্রং, ইমোশনালি আমরা গার্ট্রুডকে অতটা স্ট্রং পাইনি। ওয়াল্টার মোডেলের মধ্যে যখন সে দেখলো ফুল অফ ইমোশনস, ওয়াল্টার মোডেল ওয়াজ ফুল অফ ইমোশনস অ্যান্ড ওয়ার্ম, তখন গার্ট্রুড তার প্রতি এইভাবে আকৃষ্ট হয় যে ওয়াল্টার মোডেলের সাথে থাকলে হয়তো তার মধ্যে প্রাকৃতিক প্রবৃত্তি, ইনস্টিংক্ট, ইমোশনস, অনুভূতি, এসব মনে হয় জাগ্রত হবে। হয়তো গার্ট্রুড নিজেকে নতুন ভাবে খুঁজে পেতেই ওয়াল্টারের সাথে একত্রিত হতে চেয়েছিল। And she thinks that's what will happen if she marries Walter Model. সে এতটাই ওয়াল্টার মোডেলের ইমোশনস, ওয়ার্ম, জলি স্ট্যাচার, ওয়াল্টার মোডেলকে দেখে সে এতটাই অভিভূত, এতটাই আকৃষ্ট যে সে ওয়াল্টার মোডেলকে বিয়ে করার চিন্তা করে। আমরা অলরেডি আলোচনা করেছি যে ওয়াল্টার মোডেলকে সে যে বিয়ে করতে চাচ্ছে এটা তার ক্ষণিকের ইচ্ছা। সে এই বিষয়ে খুব বেশি চিন্তা ভাবনা করেনি। সে গভীরভাবে চিন্তা ভাবনা করলে হয়তো সেই সিদ্ধান্তটা নিত না, কারণ এত বেশি অন্যরকম একজন মানুষ। গার্ট্রুড মোডেল, ওয়াল্টার দুইজন পুরো দুই মেরুর মানুষ, দুইজন সম্পূর্ণ আলাদা। এত আলাদা নারী পুরুষের মধ্যে সম্পর্কে টিকিয়ে রাখা, সম্পর্কটাকে বহুদূর পর্যন্ত নিয়ে যাওয়া খুবই জটিল ব্যাপার, খুবই কঠিন, এবং তারা সক্ষম হয়নি। তারা বিয়ে করার 6 মাসের মধ্যে তাদের মধ্যে মানসিক দূরত্ব তৈরি হয়, এবং সেই দূরত্ব কিন্তু আর জোড়া লাগেনি, তারা দূরে চলে যায় একসময়। ওয়াল্টার মোরেল, তাকে সে বিয়ে করার সিদ্ধান্ত নিচ্ছে, যদিও আমরা জানি যে এটা ভুল সিদ্ধান্ত। এই ভুল সিদ্ধান্তের কারণে শুধু গার্ট্রুড, ওয়াল্টার এরা দুইজনেই সাফার করবে না, বরং তাদের যে 4 ছেলে মেয়ে তারা সবাই সাফার করবে। গার্ট্রুডের এই ভুল সিদ্ধান্তের কারণে এরা 6 জন প্রত্যেকেই সাফার করবে। দ্য ইয়াং ম্যান, ওয়াল্টার মোরেল, যাকে গার্ট্রুড বিয়ে করার জন্য প্রস্তুত, যাকে সে বিয়ে করতে চাচ্ছে, দ্য ইয়াং ম্যান হু ইজ আ মাইনার, সে খনিতে কাজ করে, অশিক্ষিত, আঞ্চলিক ভাষায় কথা বলে, ইন্টেলেকচুয়ালিটির দিক থেকে, মেন্টালিটির দিক থেকে গার্ট্রুডের থেকে সম্পূর্ণ আলাদা। ওয়াল্টার is also impressed by the lady he sees in her. ওয়াল্টার যখন সে গার্ট্রুড মডেলকে প্রথম দেখলো, গার্ট্রুডকে যখন সে প্রথম দেখলো, তখন গার্ট্রুডকে তার কাছে মনে হয়েছে লেডি, অ্যান আইডিয়াল লেডি। সে এর আগে
এত গ্রেসফুল চার্মিং লেডি সে কখনো দেখেনি, সে আকৃষ্ট হয়। অ্যান্ড ইন দ্য রাফ ইংলিশ হি ইজ ইউজ টু স্পিকিং, মানে তার ভাষা হচ্ছে রাফ, ডায়ালেক্টস, অশুদ্ধ ভাষা, ইনভাইটস হার টু ভিজিট হিম অ্যাট দ্য পিটস। গার্ট্রুডকে ওয়াল্টার যেভাবে সম্ভাষণ জানাচ্ছিল সেটা এতটাই অন্যরকম যে গার্ট্রুড আকৃষ্ট হয়। মানে তাদের প্রথম দেখায় গার্ট্রুড সত্যি আকৃষ্ট হয় ওয়াল্টারের প্রতি। মার্ক স্পিলকা, অলরেডি তার সম্পর্কে আমরা জেনেছি। মার্ক স্পিলকা একজন ক্রিটিক। তার এসে কাউন্টারফিট লাভস এখানে সে বলেছে গার্ট্রুড সম্পর্কে, though she never accepts the invitation literally, through marriage she descends into a world of darkness. এই যে গার্ট্রুড ওয়াল্টার মোরেলকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, এটা অনেক ভুল সিদ্ধান্ত ছিল, এটা খুবই ভুল একটা সিদ্ধান্ত ছিল। এবং তার এই সিদ্ধান্তটাকে কিসের সাথে তুলনা করা হচ্ছে? থ্রু ম্যারেজ গার্ট্রুড ডিসেন্ডস ইনটু আ ওয়ার্ল্ড অফ ডার্কনেস, সে অন্ধকার এক পৃথিবীতে নেমে আসলো। এতদিন গার্ট্রুড আলোকিত পৃথিবীতে ছিল, এখন সে অন্ধকার পৃথিবীতে নেমে আসলো। As she goes to live with him near Hell Row at the Bottoms, জায়গাটার নাম লিটারালি হেল রো, নরক, নরকের সারি, হেল রো। দ্য বটমস, জায়গাটার নাম বটমস, একদম সভ্যতার তলা, সভ্য মানুষদের সর্বনিম্ন স্তর, দ্য বটমস, হেল রো। লিটারালি জায়গাটার নাম হচ্ছে নরক। এই যে সিদ্ধান্ত গার্ট্রুড নিচ্ছে বাই ম্যারিং ওয়াল্টার মোরেল, যদি সে ছোটবেলা থেকেই এই পরিবেশে বড় হতো গার্ট্রুড, তাহলে হয়তো বিষয়টা অন্যরকম হতো। কিন্তু এতদিন তো সে অন্যরকম একটা পরিবেশে ছিল। সে নিজের ইচ্ছায় তার থেকে সামাজিকভাবে নিচু স্তরের একজনকে বিয়ে করছে, বিয়ে করে সে এমন এক জায়গায় চলে আসছে যে জায়গাটা লিটারালি জায়গাটার নাম হচ্ছে হেল, নরক, দ্য বটমস, সভ্যতার তলা। সুন গার্ট্রুড রিয়েলাইজেস দ্যাট, খুব দ্রুতই গার্ট্রুড বুঝতে পারে, এক্সেপ্ট ফর সেক্সুয়াল অ্যাট্রাকশন, ফিজিক্যাল অ্যাট্রাকশন ছাড়া, শারীরিক আকর্ষণ ছাড়া, দে ডোন্ট হ্যাভ মাচ ইন কমন। এছাড়া গার্ট্রুড ওয়াল্টার এদের মধ্যে আর কোনো মিল নাই, অন্য আর কোনো মিল নাই। দে আর ফিজিক্যালি অ্যাট্রাক্টেড টু ইচ আদার। সেক্সুয়াল অ্যাট্রাকশন হচ্ছে তাদের মধ্যে একমাত্র সিমিলারিটি, আর কোনো মিল তাদের মধ্যে নাই। খুব দ্রুতই এই এই বিষয়টা গার্ট্রুডের কাছে পরিষ্কার হয়। কেন? আমরা এটা অলরেডি অনেকবার আলোচনা করেছি। দে বিলং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস, তাদের সামাজিক দূরত্ব এতটাই বেশি। গার্ট্রুড তার মধ্যবিত্ত মেন্টালিটি, মিডল ক্লাস মেন্টালিটি থেকে নিচে নামতে পারছে না, আর ওয়াল্টার তার বটম ক্লাস, লোয়ার ক্লাস মেন্টালিটি থেকে উপরে উঠতে পারছে না। দুজনের মধ্যে যে সামাজিক দূরত্ব, এটা কখনোই মিটমাট হবার নয়, কারণ তারা কেউই কম্প্রোমাইজ করতে রাজি না। দেয়ার টেস্টস ডিফার, তাদের রুচি আচার আচরণ অনেক অন্যরকম। অ্যান্ড অলসো দেয়ার আইডিয়াস অ্যাবাউট মানি অ্যান্ড পার্সোনাল রিলেশন, অর্থ, বিত্ত, টাকা পয়সা সম্পর্কে তাদের চিন্তা ভাবনা, ব্যক্তিগত সম্পর্ক সম্পর্কে তাদের চিন্তা ভাবনা পুরোটাই আলাদা। মানে তাদের চিন্তা ভাবনা, গার্ট্রুডের চিন্তা ভাবনার সাথে ওয়াল্টারের চিন্তা ভাবনার আমরা বিন্দুমাত্র মিল পাচ্ছি না। নাও শি মিসেস দ্য ওয়ার্ল্ড অফ হার ফাদার। গার্ট্রুড এখন তার বাবার সাথে যে ছিল, তার বাবা, তার বাবার বাড়ি, বাবার বাড়ির পরিবেশ, যে পরিবেশে সে বড় হয়েছে, সেই পরিবেশ মিস করে, সেই পরিবেশে ফিরে যেতে চায়। কিন্তু এখন তার সেটা সম্ভব না। which is also her world, তার তার মন পড়ে আছে এখনো ওই মিডল ক্লাস সোসাইটিতে, and feels uneasy by the side of this
irresponsible young man. 6 মাস যেতে না যেতেই ওয়াল্টারকে গার্ট্রুডের মনে হচ্ছে an irresponsible young man who doesn't take life seriously. ওয়াল্টার মোরেল জীবন সম্পর্কে তার আইডিয়া খুব বেশি সিরিয়াস না, খুব বেশি সিরিয়াসলি সে তার প্রফেশনকে, জীবনকে সে নিচ্ছে না। 6 মাস যেতে না যেতেই গার্ট্রুড হতাশার সাগরে তলিয়ে যেতে লাগলো। গার্ট্রুড তার মনে এই ধারণা বদ্ধমূল হলো যে আর কোনোভাবেই তাদের সম্পর্ক আর স্বাভাবিক হওয়া সম্ভব নয়। Had their problem being only the fact that they belong to different spheres, she could have tried to save her marriage. যদি এমন হতো যে তারা শুধুমাত্র মিডল ক্লাস আর লোয়ার ক্লাস দুই শ্রেণীর মানুষ, তাও গার্ট্রুড তার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যেত যাতে তার বিয়েটা সাধারণ অর্ডিনারি হেলদি ম্যারেজ রিলেশন হয়। তারা যদি শুধুমাত্র, তাদের মধ্যে যদি শুধুমাত্র সোশ্যাল গ্যাপ থাকতো, তাদের মধ্যে শুধুমাত্র যদি শ্রেণীগত ক্লাস ডিস্টেন্স থাকতো, তাও সেটা মেকআপ করা পসিবল ছিল। কিন্তু বাট দেয়ার ভ্যালুজ আর অলসো ইনকনগ্রুয়েন্ট। তাদের যে মূল্যবোধ, গার্ট্রুডের মূল্যবোধ, ওয়াল্টারের মূল্যবোধ সম্পূর্ণ আলাদা, একদমই মিলছে না। She is unable to accept that Walter is different from her father. বারবার ওয়াল্টারকে সে তার বাবার সাথে তুলনা করে। বারবার গার্ট্রুড ওয়াল্টারকে তার বাবার সাথে তুলনা করে, and forgets that this is the very person why she has first wanted him. এটা সে ভুলে যায় যে ওয়াল্টার অন্যরকম, ওয়াল্টার তার বাবার থেকে অন্যরকম, এই জন্যই তো সে ওয়াল্টারের প্রতি আকৃষ্ট হয়েছিল। সে তো মনে মনে এমন একজন চাচ্ছিল তার বাবার থেকে অন্যরকম। গার্ট্রুড তো মনে মনে এমন একজন পুরুষের খোঁজ করছিল যে তার বাবার থেকে অন্যরকম। এখন যখন সে বাবার থেকে পুরোপুরি অন্যরকম একজন মানুষের সাথে বিবাহিতা, তখন সে কিন্তু তার স্বামী এবং বাবার মধ্যে মিল খুঁজছে। Thus, in seeking to make him better, সে ওয়াল্টার মোরেলকে a better man, a better person করে তোলার উদ্যোগ নেয় than he could be. She destroyed him. কিন্তু তার এই সিদ্ধান্তটা ভুল ছিল। ওয়াল্টার মোরেলকে আপগ্রেড করা, a better পার্সনে পরিণত করার যে সিদ্ধান্ত, যে প্রয়াস, যে ইচ্ছা গার্ট্রুডের ছিল, এতে হিতে বিপরীত হয়। ওয়াল্টার instead of becoming a better person, he is destroyed by Gertrude. মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়। এই যে গার্ট্রুডের সিদ্ধান্ত ছিল, গার্ট্রুডের কি ভেবে গার্ট্রুড ওয়াল্টার মোরেলকে বিয়ে করেছিল, যে আস্তে আস্তে ওয়াল্টার মোরেলকে সে মানুষ করবে, লোয়ার ক্লাসের একজন খনির শ্রমিক, তাকে সে আস্তে আস্তে সভ্য মানুষে পরিণত করবে। এটা তার সিদ্ধান্ত ছিল। কিন্তু তার এই সিদ্ধান্তটা খুবই ভুল সিদ্ধান্ত ছিল, কারণ ওয়াল্টারের কোনো ইচ্ছা ছিল না তার মানসিকতা পরিবর্তন করার। গার্ট্রুড যখন ওয়াল্টারকে প্রচুর পরিমাণে চাপ দিতে থাকে, তখন ওয়াল্টার মানসিকভাবে ভেঙে পড়ে এবং একটা সময় তাদের সম্পর্ক এতটাই বিষাক্ত হয়ে যায় যে ওয়াল্টারকে গার্ট্রুড সবার কাছ থেকে, পরিবারের অন্য সব সদস্য, তার 4 ছেলে মেয়ের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। আমরা একটা প্যারাগ্রাফ স্কিপ করে আমরা পেজ 5 এ আসি। ওয়াল্টার মোরেল, আমরা তার সম্পর্কে কথা বলছিলাম। ওয়াল্টার মোরেল ইজ এ সিম্পল ম্যান, খুবই সাধারণ একজন মানুষ, খুবই সিম্পল মাইন্ডেড মাইনার, টোটালি ওপেন টু লাইফ। সে খুবই সহজ সরল,
therefore easily destroyed. তার এই সারল্যের কারণে সে মানসিকভাবে আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়। Through a process of moral shrinking, গার্ট্রুড এতটাই জোর করে ওয়াল্টারের মধ্যে মোরালিটি প্রতিষ্ঠা করতে চেয়েছিল, এতটাই ওকে মোরালিটি শিক্ষা দিতে চেয়েছিল কঠিন ভাবে, যে ওয়াল্টার তার ভেতরে যে আনন্দ উপভোগ করার মতো একজন দারুণ মানুষ ছিল, সে আস্তে আস্তে তার মনটা মরে যায়। ওয়াল্টার লুজেস দ্যাট প্রিমিটিভ ওয়ার্মথ, তার মনের মধ্যে যে উষ্ণতা ছিল, আবেগ ছিল, সেটা আস্তে আস্তে হারিয়ে যায়। And from this moment on, his wife both pities and despises him. গার্ট্রুড যখন দেখলো যে ওয়াল্টার তার মনটা সম্পূর্ণ মরে গেছে, তার ভিতরে যে একটা অন্যরকম আশ্চর্য উজ্জ্বল মানুষ জীবিত ছিল, সেই মানুষটা আর বেঁচে নেই। ওয়াল্টারের শরীরটা বেঁচে আছে, কিন্তু তার মনটা মরে গেছে। এটা ছিল গার্ট্রুডের সিদ্ধান্ত। এই ভেবে গার্ট্রুড ওয়াল্টারকে করুণা করত এবং একই সাথে ঘৃণাও করত। গার্ট্রুড both pitied and despised ওয়াল্টার, ঘৃণা করত এবং করুণা বোধ করত। গার্ট্রুডের সিদ্ধান্ত ছিল যে আর কোনোভাবে ওয়াল্টারের সাথে তার সম্পর্কটা জোড়া লাগার মতো না। She realizes that she is alone and suffers. গার্ট্রুড সে ওয়াল্টারের প্রতি তার সমস্ত আশা ভরসা সে ছেড়ে দেয়। ওয়াল্টারের প্রতি তার আর কোনো প্রত্যাশা অবশিষ্ট থাকে না। ওয়াল্টারের কাছ থেকে সে কোনো ভালোবাসা, কোনো রকম মানসিক সাপোর্ট সে আর আশা করে না। She realizes that she is alone and suffers, but she is not going to be defeated so easily. কিন্তু সে এত সহজে তো হার মানবে না। স্বামীর সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, এটা গার্ট্রুডের ধারণা। কিন্তু তার মানে এই তো জীবনের শেষ না। গার্ট্রুড তো হেরে যাওয়ার পাত্রী না, সে হার স্বীকার করবে না। Since she has to live in hell, এখন তার কথা হচ্ছে আমাকে যদি নরকে থাকতেই হয়, she decides to make it as comfortable as possible. এই বেঁচে থাকার থেকে যতটা আরামদায়ক, যতটা আনন্দময় করা যায়, যেহেতু এইভাবেই বাকি জীবন বেঁচে থাকতে হবে, যতটা ভালোভাবে, যতটা আরামের সাথে, যতটা সুবিধা নেওয়া যায় এই জীবন থেকে, যতটা আনন্দ এই জীবন থেকে নিংড়ে নেওয়া যায়। যেহেতু স্বামীর কাছ থেকে সে কোন রকম মানসিক শান্তি পাচ্ছে না, পুরোটা সে দাবি করছে তার ছেলে মেয়েদের কাছ থেকে, বিশেষ করে ছেলেদের কাছ থেকে। She clings to nature and flowers. She still has her children. পুরোটা হচ্ছে তার সন্তানদের জন্য। And through them, তাদের মধ্য দিয়ে, তার ছেলে মেয়েদের মধ্য দিয়ে, she is going to return. গার্ট্রুড তার ইচ্ছা হচ্ছে তার যে জীবন হারিয়ে গেল, তার যে সুযোগ আর কখনো ফেরত আসবে না, সেই সুযোগগুলো তার সন্তানদের মধ্য দিয়ে সে লাভ করতে চায়। আরেকবার সে তার জীবনটাকে উপভোগ করতে চায় তার সন্তানদের মধ্য দিয়ে। One day to the world of her father. তার বাবা, তার সে ছেলেবেলার জীবন যা সে মিস করে, তার ইচ্ছা একদিন সেই জীবন আবার ফিরে পাবে। উইলিয়াম, the firstborn, তার যে বড় ছেলে, is chosen as her young Hermes, the one in charge of restoring her to the middle class. উইলিয়ামের মধ্য দিয়ে সে তার নতুন জীবনের স্বপ্ন দেখে। That paradise where sober clerks stroll and dignified and dressed in white collars. এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, গার্ট্রুডের কাছে মিডল ক্লাস লাইফস্টাইলের ছবিটা কেমন? গার্ট্রুডের কাছে মিডল ক্লাস সোসাইটিটা তার কাছে এখন প্যারাডাইসের মতো লাগে। That paradise where sober clerks stroll.
ইভেন ক্লার্ক, অফিসের ক্লার্ক, তার যে জীবনটা তার কাছে প্যারাডাইস মনে হচ্ছে। ক্লার্ক, দে আর ডিগনিফাইড অ্যান্ড ড্রেসড ইন হোয়াইট কলার্স, হোয়াইট কলার্স জব সে এখন চাচ্ছে। উইলিয়ামকে সে কোনোভাবেই ব্লু কলার জব, যেটা ওয়াল্টার করছে, খনির কাজ, কোনোভাবেই সেটা করতে দেবে না। যে কোনো ভাবে হোক ওয়াল্টারকে সে হোয়াইট কলার জব, যে কোনো একটা হোয়াইট কলার জব, মিডল ক্লাস জবে অন্তত তাকে যাওয়ার জন্য সে অনুপ্রেরণা দিতে থাকে। ওয়াল্টারের মাধ্যমে অন্তত গার্ট্রুড আবার মিডল ক্লাস স্টেটাসে উঠতে চায়, ইভেন ইফ হি ইজ বাউন্ড টু ডাই ইরিসিপিলাস। এখন উইলিয়ামের মধ্য দিয়ে সে এমন ভাবে বাঁচতে চায় যে এটা উইলিয়ামের ইচ্ছা অনিচ্ছার মূল্য আর থাকে না। উইলিয়াম মোরেল, তার সম্পর্কে আমরা বেশ কিছু আলোচনা করেছি। উইলিয়াম মোরেল, সিন্স হিজ আর্লি চাইল্ডহুড, তার ছোটবেলা থেকেই, ছেলেবেলা থেকে, উইলিয়াম হ্যাজ বিন ডিভাইডেড বিটুইন দ্য ডিজায়ার টু হ্যাভ ফান অ্যান্ড অ্যান ইমেন্স লাভ ফর হিজ মাদার। ছোটবেলা থেকেই, ছেলেবেলা থেকেই উইলিয়ামকে গার্ট্রুড তার ইচ্ছা মতো মজা করতে দিত না। উইলিয়ামের ইচ্ছা করত ইচ্ছা মতো মজা করতে। ছোট বাচ্চারা তো মজা করবেই, ছুটোছুটি করবে, আনন্দ করবে। কিন্তু উইলিয়াম, সে চাইলেই 8-10টা বাচ্চার মতো আনন্দ করতে পারতো না। কি বলছে এই সেন্টেন্সটাতে? সিন্স হিজ আর্লি চাইল্ড উইলিয়াম হ্যাজ বিন ডিভাইডেড, সবসময় দোটানার মধ্যে থাকতো উইলিয়াম। বাচ্চা ছোটবেলা থেকেই একদিকে তার ইচ্ছা টু হ্যাভ ফান, আনন্দ করার, an impulse at once egoistical and helpful, ছোট বাচ্চারা তো একটু egoistical থাকে, এবং এই যে ছোট বাচ্চারা মজা করবে এটা তো তাদের জন্য হেলথি, which is natural to all children, সব বাচ্চা কাচ্চারা তো একটু মজা করবেই। কিন্তু ওয়াল্টার, সরি, উইলিয়াম যখনই মজা করতে চাইতো, উইলিয়াম বড় ছেলে যখনই মজা করতে চাইতো, তখন তার মনে হইতো তার মাকে সে বঞ্চিত করছে। 8-10টা বাচ্চা যেভাবে উচ্ছলতার সাথে, হাসি আনন্দের সাথে বড় হয়, উইলিয়াম সেভাবে বড় হয়নি। একদিকে ইমেন্স লাভ ফর হিজ মাদার, উইলিয়ামের সামনে দুটো চয়েস ছিল, 8-10টা বাচ্চার মতো উচ্ছলতার সাথে বড় হওয়া, আর হচ্ছে মাকে ভালোবাসা। দুটো সে একসাথে করতে পারেনি, দুটো একটার সাথে আরেকটা বিরুদ্ধে চলে যায়। এটা তার পরের লাইনে বলা আছে, these two emotions seem to go one against the other, একটার বিরুদ্ধে আরেকটা। মানে উইলিয়াম যদি 8-10টা বাচ্চার মতো সে আনন্দ করতে চায়, তাহলে তার মাকে অবহেলা করতে হয়। আর যদি সে মাকে সময় দিতে চায়, তাহলে 8-10টা বাচ্চার মতো তার সেই উচ্ছল ছেলেবেলা থেকে সে বঞ্চিত হচ্ছে। মানে যে কোনো একটাকে ছাড় দিতে হবে, হয় মাকে অবহেলা করতে হবে, অথবা এইদিকে উচ্ছল উদ্দাম ছেলেবেলাকে গ্রহণ করতে হবে। উইলিয়াম দুইটাই চাইতো, কিন্তু সে দুইটা তো একসাথে তার পক্ষে পাওয়া সম্ভব না। ছোটবেলা থেকেই উইলিয়ামের মধ্যে একটা গিল্ট ফিলিংস, একটা অপরাধ বোধ কাজ করতো, টু দ্য এক্সটেন্ট দ্যাট হি ক্যানট এনজয় হিমসেলফ অ্যালোন উইদাউট ফিলিং গিল্ট। সে কখনোই তার মন মতো আনন্দ নিয়ে ছেলেবেলা কাটাতে পারেনি, কারণ সে যখনই আনন্দ করতে চেয়েছে 8-10টা বাচ্চার মতো, তখনই উইলিয়ামের মনে হয়েছে তার মা কষ্ট পাচ্ছে। দিস ক্যান বি সিন ওয়েন হি ইজ অ্যাট দ্য ওয়েকস উইথ হার, একটা উৎসবে যখন সে তার মায়ের সাথে থাকে, মিসেস মোরেল হ্যাজ টু লিভ আর্লি ইন অর্ডার টু মেক ডিনার, রাতের খাবার তৈরি করার জন্য গার্ট্রুডকে আগে আগে চলে যেতে হবে। And she went slowly with her girl whilst her son stood watching her. মা চলে যাচ্ছে, কিন্তু উইলিয়ামের ইচ্ছা করছে আরো কিছুক্ষণ থাকি। কত দারুণ মেলা হচ্ছে, চারিদিকে কত আনন্দ,
আরো কিছুক্ষণ থাকি, আরেকটুক্ষণ থাকি, কিন্তু মার তো কাজ আছে, মার তো চলে যেতে হবে। সান স্টুড ওয়াচিং হার, কাট টু দ্য হার্ট টু লেট হার গো। এখন মা কাজ করতে চলে যাবে, উইলিয়াম কি করে আনন্দ করে, and yet unable to leave her wakes। অন্য ৮-১০টা বাচ্চা হলে সে তো মেলার আনন্দ দেখতো, ওয়েক মানে হচ্ছে এক ধরনের মেলা। উইলিয়াম মেলার রংচং আনন্দ দেখতো, আনন্দ উচ্ছ্বাস দেখতো, কিন্তু মা চলে যাচ্ছে। ওর মন চাচ্ছে মায়ের সাথে যেতে, আবার সেই মন চাচ্ছে মেলা দেখতে, সে কি করবে? At about 6:30 her son came home। কিন্তু তার উইলিয়াম সে মেলা দেখতে থেকে যায়। সন্ধ্যাবেলা উইলিয়াম ঘরে ফিরে আসে, টায়ার্ড নাও, রাদার পেইল অ্যান্ড সামহাউ wretched। মানে ওর মধ্যে একটা গিল্টি ফিলিংস কাজ করতো। সে যখনই একা একা আনন্দ করত, তখন তার মায়ের কথা মনে পড়তো। হি ওয়াজ মিজারেবল, though he did not know it, because he had her he had let her go alone। কারণ সে একাই মজা করেছে, মা তো তার সাথে ছিল না। Since she had gone, he had not enjoyed his wakes। মা ছাড়া উইলিয়াম ওই মেলার আনন্দ পুরোপুরি উপভোগ করতে পারেনি। উইলিয়াম সে ৮-১০টা বাচ্চার মতো একদম কেয়ার ফ্রি আনন্দময় জীবন, উচ্ছ্বাসের সাথে, আনন্দের সাথে ছেলেবেলা তার কাটেনি। দিস ইজ উইলিয়ামস ডিলেমা। উইলিয়াম এই জায়গায় সবসময় দোটানায় ভুগত, সবসময় তার মধ্যে দ্বন্দ্ব কাজ করত। হি ইজ ডিটারমাইন্ড এনাফ টু ডিমান্ড হিজ শেয়ার ইন লাইফ, বাট সে জীবনটাকে উপভোগ করতে চাইতো নিজের মতো করে। উইলিয়াম চাইতো তার জীবনটাকে সে নিজের মতো করে উপভোগ করতে, বাট ওয়েন হি গেটস ইট হি ইজ টু টায়ার্ড টু ফিল হ্যাপি এন্ড এনজয় ইট। কারণ তার মায়ের কথা বারবার মনে করতো। কারণ একা একা জীবনকে উপভোগ করা তো তার কাছে যথেষ্ট না, সে চাইতো তার মাও তার সাথে থাকুক, কিন্তু সেটা তো সবসময় সম্ভব ছিল না। উইলিয়ামের মধ্যে সারাক্ষণ একটা গিল্টি ফিলিংস, একটা অপরাধী বোধ, একটা অপরাধ বোধ তার মধ্যে জমা থাকতো। As he comes from wakes, he is sad and sick. This is the beginning of a long struggle। এই যে উইলিয়ামের মধ্যে একটা যুদ্ধ, ভিতরে একটা যুদ্ধ কাজ করছে, টু রেবেল এগেইনস্ট দ্য নেভেল কর্ড। মানে মায়ের সাথে তার নারীর যোগাযোগ, নেভেল কর্ড মানে তো নারী, মায়ের সাথে তার নারীর যোগ তখনও সে ছিল, একটা অদৃশ্য যোগ তখনও ছিল, which proves so hard to cut। মানে মায়ের সাথে সে এতটাই অ্যাটাচড যে উইলিয়াম সে একটা স্বাভাবিক শৈশব সে উপভোগ করতে পারেনি। As he grows older, যত বড় হচ্ছে উইলিয়াম feels suffocated। উইলিয়ামের মনে হয় সে তার দম বন্ধ লাগে, সে দম বন্ধ ফিল করে। His mother, who doesn't intend to give her only passport to happiness। মানে উইলিয়ামের মনে হয় তার মায়ের জন্য সে জীবনের অনেক আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে, মা খুশি হবে না, এই কথা চিন্তা করে সে অনেক আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করছে। স্টার্টস বিহেভিং অ্যাগ্রেসিভলি উইথ হিজ গার্লফ্রেন্ডস। উইলিয়ামের সাথে তার গার্লফ্রেন্ডদের সম্পর্কটাও খুব বেশি সুখকর ছিল না। More than that, the Oedipal son lover is unable to get rid of these feelings of responsibility towards his mother। পলের মতো, পলের বড় ভাই উইলিয়াম সেও যখনই তার গার্লফ্রেন্ডের সাথে তার সাক্ষাৎ হতো, যোগাযোগ হতো, সাথে সাথে তার মায়ের কথাও মনে পড়তো। গার্লফ্রেন্ডের সাথে সে তার আনন্দের সময় কাটাতে কাটাতে বারবার মায়ের প্রতি তার যে রেসপন্সিবিলিটি এটা মনে পড়তো। উইলিয়াম seems to sense his problems rather than to rationalize about them, and his fight for life is a brave one। এই যে সে যুদ্ধ করে যাচ্ছে, উইলিয়াম কিন্তু জীবনটাকে পুরোপুরি এনজয় করতে পারছে না, কারণ তার জীবনটা তার মায়ের দ্বারা এতটাই ডমিনেটেড। গার্ট্রুড উইলিয়ামের জীবনটাকে এত বেশি ডমিনেট করে যে উইলিয়ামের পক্ষে জীবনটাকে উপভোগ করা তার জন্য অসম্ভব ছিল। As a first step towards independence, যেভাবেই হোক সে স্বাধীনতা চায়। উইলিয়াম কিন্তু তার মা থেকে স্বাধীনতা চাচ্ছিল। একদিকে মায়ের প্রতি তার দায়িত্ববোধ, আরেকদিকে সে দমবন্ধ, তার দমবন্ধ সাফোকেটেড ফিল হয়, সে স্বাধীনতা চায়।
He stepped towards independence. He finds some friends and starts going to parties. আস্তে আস্তে তার আরো বন্ধু হয়, মানে মায়ের সাথে তার একটা দূরত্ব তৈরি করার চেষ্টা করে, কারণ উইলিয়াম চাচ্ছে সে কোন রকম গিল্টি ফিলিংস ছাড়া জীবনটাকে উপভোগ করতে চাচ্ছে। লাইক হিজ ফাদার হি ডান্সেস ওয়েল এন্ড ইজ সাকসেসফুল উইথ গার্লস। তার বাবা যেমন ওয়াল্টার মোরেল ছোটবেলায় যেমন ছিল, ছেলেবেলায় তার যুবক বয়সে ওয়াল্টার যেমন ছিল, উইলিয়ামকে আমরা সেরকম দেখতে পাই। নাও হি ইজ আ ম্যান এন্ড মাচ স্ট্রঙ্গার, স্টিল দ্য ইমোশনস হি ফেল্ট এট দ্য ওয়েকস রিমেইনস। কিন্তু বারবার সে যখনই আনন্দ করতে নেয় তখন বারবার মায়ের মুখটা ভেসে ওঠে। তার মা তো আনন্দ করতে পারছে না। উইলিয়াম যখনই আনন্দ করতে চায় তখনই তার বারবার মায়ের কথা মনে পড়ে। Such a contrast. The ribbons in the bonnet and the feelings in the heart. The passage goes on with he picked it up gleefully forgetting her. মা থেকে সে একটা স্বাধীন অস্তিত্ব চায় উইলিয়াম, but why his heart insists on beating out on compass whenever he goes against her is the question he is unable to answer. কিন্তু মা থেকে যখনই সে দূরে চলে আসতে চায় তখন তার মনের মধ্যে একটা বাধার তৈরি। তার মন কোনোভাবেই তার মনকে মায়ের থেকে দূরে নিয়ে আসতে পারে না। মানে উইলিয়ামের মনের জায়গায় মা এমন শক্তভাবে বসে আছে যে উইলিয়াম কোনোভাবেই তাকে তার মন থেকে দূরে সরিয়ে দিতে পারে না। আফটার দ্যাট উইলিয়াম ট্রাইস লিভিং ইন লন্ডন। আমরা জানি লন্ডনে সে চাকরি নিতে চায়, and paradoxically seems to be even closer to her. মায়ের কাছ থেকে দূরে যাওয়ার জন্য উইলিয়াম লন্ডনে চাকরি নেয়, কিন্তু কাজ হলো উল্টো। শি রাইটস আ লট, এবং মাকে সে অনেক বেশি মিস করতে থাকে, প্রতিদিন চিঠি লিখতে থাকে, and comes from whenever he is able to. লন্ডনে যাওয়ার পর মায়ের কাছ থেকে দূরে যাওয়ার পরিবর্তে সে বরং মায়ের আরো কাছে চলে আসে। মা থেকে সে যত দূরে যেতে চায় সে আরো তত কাছে চলে আসে, bringing her presence. It is in London that he meets Gypsy. জিপসি নামে এক মেয়ের সাথে তার দেখা হয় for the first time, a sweet, absent-minded coquette to whom he gets engaged. জিপসি নামে এখানে ককেট বলা হচ্ছে আর্টিফিশিয়ালি বিউটিফুল গার্ল, যেটা হচ্ছে গার্ট্রুডের মতে। গার্ট্রুডকে সে বিয়ে করতে চায়। What happens with William is a repetition of his mother's story. তার মা যেমন তার থেকে সম্পূর্ণ আলাদা একজনকে বিয়ে করতে চায়, জিপসি ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম মিসেস মোরেল। মিসেস মোরেল যেমন শান্ত শিষ্ট বুদ্ধিমতী, মানে খুবই বিচক্ষণ, ইন্টেলেকচুয়াল, জিপসি হচ্ছে তার থেকে সম্পূর্ণ আলাদা। মানে উইলিয়াম খুঁজে খুঁজে এমন এক মেয়েকে বের করেছে যে তার মায়ের থেকে সম্পূর্ণ আলাদা। জিপসি ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম মিসেস মোরেল, and this make him believe that উইলিয়াম কেন এটা এমন পুরোপুরি অন্যরকম উল্টো এক মেয়েকে সে বাছাই করলো গার্লফ্রেন্ড হিসেবে। থ্রু হার হি উইল বি ফ্রিড ফ্রম গার্ট্রুড ইনফ্লুয়েন্স। উইলিয়ামের ইচ্ছে ছিল তার মায়ের ইনফ্লুয়েন্স, তার মায়ের যে ছায়া থেকে বের হতে সে চাচ্ছিল। উইলিয়ামের মধ্যে আমরা সেই যুদ্ধটা দেখতে পাই। উইলিয়াম কিন্তু বারবার তার মায়ের ডমিনেশন, তার মায়ের যে ইনফ্লুয়েন্স, প্রভাব থেকে সে বের হয়ে আসতে চাচ্ছে। এর জন্য সে এমন এক মেয়েকে পছন্দ করলো যে তার মা থেকে সম্পূর্ণ আলাদা, উল্টো। When he realizes the marriage is bound to be a failure, it is too late. যখন উইলিয়াম দেখলো যে এই বিয়েটা হবার নয়, উইলিয়াম এটা চাচ্ছিল কিন্তু বিয়ে হবার নয়, and he feels he is under the moral obligation of remaining with her. সে এমন এক পজিশনে চলে গেল যে সে বিয়েও করতে পারছে না জিপসিকে, আবার তাকে সে রিজেক্টও করতে পারছে না। মা তো কোনোভাবেই রাজি না, এটা অলরেডি আমরা জানি। গার্ট্রুড কোনোভাবেই বিয়েতে মতামত দিচ্ছে না, আর উইলিয়াম সে জিপসিকে বিয়েও করতে পারছে না, ওকে রিজেক্ট করতে পারছে না। ওর মধ্যে একটা ভয়ঙ্কর মানসিক কষ্টের মধ্যে দিয়ে উইলিয়ামের দিন কাটতে থাকে। More guilt and self-reproach is added to his load, and he starts his final drift towards death. সে এতটাই মানসিক যন্ত্রণার মধ্যে ভুগতে থাকে উইলিয়াম যে সে মৃত্যুর কাছাকাছি চলে যায়, মৃত্যুর দুয়ারে পৌঁছে যায়। He is not as strong as his mother. মায়ের মতো সে মানসিকভাবে এতটা শক্ত না,
গার্ট্রুড যতটা মানসিকভাবে শক্তিশালী, উইলিয়াম সে অতটা শক্ত না। অ্যান্ড গিভস ইনটু মেলানকলিক থটস, সে বারবার তার হৃদয় বিধ্বস্ত হয়ে যাচ্ছে, সে কোনোভাবেই তার জীবনে মন বসাতে পারছে না। উইলিয়াম স্টপস কেয়ারিং অ্যাবাউট হিজ হেলথ, উইলিয়াম এমন এক যন্ত্রণার মধ্য দিয়ে যায়, মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যায় যে সে তার স্বাস্থ্যের প্রতি কোনো রকম খেয়াল রাখতে পারে না, অবহেলা করে, নিজের প্রতি অত্যাচার করে। তার এই অনিয়ম অবহেলার কারণে হি ক্যাচেস নিউমোনিয়া অ্যান্ড ডাইজ, তার নিউমোনিয়া হয় এবং সে মারা যায় উইদিন এ ফিউ উইকস। এবং সে মৃত্যুবরণ করে কোথায়? ইন হিজ মাদার্স আর্মস, তার মায়ের কোলেই সে মৃত্যুতে ঢলে পড়ে। উইলিয়াম সে কিন্তু যুদ্ধ করেছে, উইলিয়াম সে কিন্তু তার সর্বোচ্চ শক্তি দিয়ে সে যুদ্ধ করেছে মায়ের প্রভাব থেকে বেরিয়ে আসতে। আবার সে মায়ের কাছ থেকে দূরে এসে থাকতেও পারেনি। উইলিয়ামের কি কষ্টকর একটা অবস্থান ছিল, আমরা একটু চিন্তা করলে বুঝতে পারি যে সে মায়ের কাছে থাকতেও পারছে না, মা ছেড়ে দূরে যেতেও পারছে না। মায়ের কাছে গেলে মনে হয় সে মায়ের ছায়ায় পড়ে আছে, আর দূরে গেলে মনে হয় সে মাকে ছাড়া থাকতে পারছে না। উইলিয়াম উইলিয়ামের মনে গার্ট্রুড এতটাই শক্তিশালী অবস্থান করে নিয়েছিল যে উইলিয়ামের পক্ষে স্বাধীনভাবে একটা অস্তিত্ব এস্টাবলিশ করা, অস্তিত্ব প্রকাশ করা, এটা তার জন্য অসম্ভব ছিল। উইলিয়াম তার নিজের মতো করে বেঁচে থাকতে পারেনি, এজন্যই তো উইলিয়াম মৃত্যুবরণ করে, মৃত্যুকে সে বরণ করে দিচ্ছে। আমরা পল মোরেলের কাছে ফেরত আসি। ইফ উইলিয়াম ইজ দ্য সান অফ ওয়াল্টার অ্যান্ড গার্ট্রুড মোরেল, আমরা তো উইলিয়ামের মধ্যে ওয়াল্টারকে খুঁজে পেয়েছি, বড় ছেলে উইলিয়াম, তার মধ্যে আমরা ওয়াল্টারের ছায়া দেখতে পেয়েছি। বাট পল সেই দিক থেকে ইজ এ ফাদারলেস চাইল্ড। পল বাবার কোনো বিন্দুমাত্র ছায়া পলের মধ্যে ছিল না। পল হচ্ছে পুরোটাই ওর মায়ের মতো। দিস হ্যাজ বিন asserted ইন দ্য সিম্বলিক সিন, একটা ঝগড়ার সিন আছে নভেলে যেখানে এটা আমরা বুঝতে পারি। আফটার এ কোয়ারেল উইথ হার হাজব্যান্ড, গার্ট্রুড, একটা দৃশ্য আছে গার্ট্রুডের সাথে ওয়াল্টারের তুমুল ঝগড়া হয়, প্রচন্ড ঝগড়া হয়। অ্যান্ড মিসেস মোরেল গোজ টু দ্য গার্ডেন, মোরেল বাগানে যায়, অ্যান্ড মেক্স হার ফার্স্ট অ্যালায়েন্স উইথ হার সান, তখন বাগানে গিয়ে পলের সাথে তার প্রথম কথা হয়। ছোট ছেলে, মেজ ছেলে পল মোরেলের সাথে তার কথা হয়। ইজ অ্যান অটো এরোটিক সিন where she and the unborn baby partake in a feeling of ecstasy. পলকে কোলে নিয়ে পল যখন গার্ট্রুডের কোলে, তখন গার্ট্রুডের মধ্যে অন্যরকম এক অনুভূতি তৈরি হয়। স্বামীর সাথে স্ত্রী থাকলে ইন টাচ অফ হাজব্যান্ড ওয়াইফ যেমন তার মধ্যে একটা অনুভূতির সৃষ্টি হয়, পলকে কোলে নিয়ে পলের স্পর্শে গার্ট্রুডের মধ্যে এমন একটা এক্সটেসি, এক আনন্দের সৃষ্টি জন্ম হচ্ছে, a trance of excessive delight as they seem to melt in a sea of lilies and moonlight. মানে এই অংশটা অনেকের কাছেই বিতর্কিত। মানে যখন মা গার্ট্রুড এবং পলের এই দুজনের যে দৃশ্যটা, এই দৃশ্যে অনেকেই এরোটিক সিন খুঁজে পাচ্ছে। মানে স্বামীর কাছ থেকে যতটুকু বঞ্চিত গার্ট্রুড হচ্ছে, সেই আনন্দ পরিতৃপ্তি সে পলের কাছ থেকে নিতে চাচ্ছে। মা হিসেবে তার ছেলের কাছ থেকে সে তার সেই আনন্দটা সে পেতে চাচ্ছে। এই জায়গায় দিস ইজ দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল পার্ট ইন দিস নভেল, এখানে অনেকেরই আপত্তি আছে। দিস লিঙ্ক উইথ হিজ মাদার ইজ সো ডিপ, পলের সাথে আস্তে আস্তে গার্ট্রুডের সম্পর্কটা এত গভীর হয় as to determine his behavior towards life, জীবনের সাথে তার পুরো অ্যাটিচিউড, মনোভাবই বদলে যায়।
and has much to do with the impulse which, since he is a baby, seems to push him towards death. এবং মায়ের প্রতি তার যে অস্বাভাবিক টান পলকে জীবনের থেকে বরং মৃত্যুর দিকে বেশি ঠেলে দিচ্ছে। While he is a child, this impulse is unconscious. সে যখন বাচ্চা ছিল, ছোট ছিল, তখন তার মধ্যে এটা আনকনশিয়াস। কিন্তু সে আস্তে আস্তে বড় হচ্ছে, মা তার ভেতরে কতখানি ইনফ্লুয়েন্স রাখছে, কতখানি ডমিনেট করছে, এটা আস্তে আস্তে আমরা জানতে পারি। Though it can be seen in the stern lines on his brow or in the sudden fits of crying. পল এতটাই ইমোশনাল ছিল, এতটাই সেন্সিটিভ ছিল, সে হঠাৎ করে কেঁদে ফেলতো। ফিটস অফ ক্রাইং, হঠাৎ করেই পল কান্নায় ভেঙে পড়তো। when he is about 3 years old. ছেলেরা সাধারণত এত কান্নাকাটি করে না, পল যতটা কান্নাকাটি করত। যেটা আমরা গত ক্লাসের আগের ক্লাসে বলেছি যে পলের মধ্যে আমরা ফেমিনিন কোয়ালিটি পাই, ওর মধ্যে পুরুষালী বৈশিষ্ট্য, মেল ক্যারেক্টারিস্টিক্স এর চাইতে ফিমেল ক্যারেক্টারিস্টিক্স আমরা বেশি পাচ্ছি। The quarrels provoked by his father and the feeling that mother loves William better than she loves him makes Paul resent the two only men she knows. পল শুধুমাত্র তার বাবাকে ঘৃণা করতো তাই না, উইলিয়ামের প্রতিও সে জেলাস ছিল। পলের যে ঘৃণা দুইজনের প্রতি আমরা পাই, বাবার প্রতিও সে ঘৃণা বোধ করে, এমনকি তার বড় ভাই উইলিয়ামের প্রতিও তার ঘৃণা বোধ করে। সে বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করে, এই জন্য বাবাকে সে ঘৃণা করে, আর মা পলের চাইতে উইলিয়ামকে বেশি আদর করে, এই জন্য পল জেলাস উইলিয়ামের প্রতি। কিন্তু শিশুদের মধ্যে তো এটা স্বাভাবিক, তাই না? যখন এক ভাইয়ের থেকে আরেকটা ভাই বেশি আদর পায়, তখন তো যে বঞ্চিত হচ্ছে সে তো জেলাস ফিল করবে। পল বড় হচ্ছে, দ্য বয় ইজ রেইজড অ্যামাং ওমেন, তার আশেপাশে শুধু নারী আর নারী। সে বড় হচ্ছে মহিলাদের মাঝখানে, নারীদের মাঝখানে, টু দ্য পয়েন্ট ওয়্যার হি ইভেন অ্যাকুয়ার্স এ ফেমিনিন পারসেপশন অফ থিংস, এবং তার যে আচরণ, অ্যাটিটিউড, তার মধ্যে মেল অ্যাটিটিউডের থেকে ফিমেল পারসেপশন অফ থিংস, ফিমেল অ্যাটিটিউড বেশি গভীর। মানে তার মধ্যে একটা মেইলি মনোভাব গড়ে উঠছে। হি ইজ ইন্টিমিডেটেড বাই পিপল হু টক অর বিহেভ ইন এ কোর্স ওয়ে। তার পল সে এমন ভাবে বড় হচ্ছে, তার কোনো ছেলে বন্ধু নাই, এবং পুরুষদের সাথে তার মেলামেশা কম। যারা একটু কর্কশ ভাবে আচরণ করে, একটু রুড ভাবে কথা বলে, তাদের থেকে সে একটু দূরত্ব বজায় রাখে। পল লাভস ফ্লাওয়ার্স অ্যান্ড ইজ ভেরি সেন্সিটিভ, ফুল পছন্দ করে এবং খুবই আবেগী, সেন্সিটিভ, ভেরি ভেরি সেন্সিটিভ। মানে পলের মধ্যে আমরা ফিমেল কোয়ালিটি বেশি পাচ্ছি। When he is a small boy, he accidentally breaks Arabella, his sister's doll. তার যে বোনের একটা পুতুল অ্যারাবেলা, সে ভুলে ভেঙে ফেলে। 2 days afterwards, he still feels bad. 2 দিন পর্যন্ত সে মন খারাপ করে থাকে। তার ছোট বোনের পুতুল সে ভেঙে ফেলেছে, সেই দুঃখে সে 2 দিন পর্যন্ত মন খারাপ করে থাকে। And proposes a sacrifice of the dead doll's body. এমনকি সেই পুতুলকে সে কবর দিয়ে দেয়। All the pleasure he has as he watches the toy burning. সে ডলটাকে তো কবর দেয় না, সে হচ্ছে পুড়িয়ে ফেলে, স্যাক্রিফাইস। All the pleasure he has as he watches the toy burning. And পুতুলটা যখন পুড়তে থাকে, সে তখন অন্যরকম এক আনন্দ উপভোগ করতে থাকে, very abnormal. And when he smashes what is left with stones, demonstrate the beginning of misogyny in him. পুতুলটা পুড়তে পুড়তে যখন আর কোনো কিছুই অবশিষ্ট থাকে না পোড়ার মতো, তখন সে পাথর দিয়ে ভেঙে টুকরো টুকরো করে ফেলতে থাকে। সে যেভাবে পুতুলটাকে ভাঙতে থাকে,
এইখানে ওর মধ্যে মিসোজিনি, নারীদের প্রতি ঘৃণা, নারী বিদ্বেষ, বিগিনিং অফ মিসোজিনি ইন পল। একটা সময় যে নারীদের প্রতি তার বিদ্বেষ কাজ করবে, যে নারী বিদ্বেষের কারণে সে সবাইকে ছেড়ে নতুন জীবনের উদ্দেশ্যে পাড়ি জমায়। মিরিয়াম কিন্তু ওকে আরেকবার সুযোগ দিয়েছিল, কিন্তু ওর মধ্যে নারী বিদ্বেষ কাজ করছিল। যখন সে পুতুলটা অবশেষ পাথর দিয়ে ঠুকে ঠুকে ভেঙে ফেলছিল, তখন তার মধ্যে নারী বিদ্বেষ, ভবিষ্যতে যে নারী বিদ্বেষ, সে নারী বিদ্বেষী হবে, নারীদের প্রতি এক ধরনের ঘৃণা জন্মাবে, তার একটা লক্ষণ আমরা পাচ্ছি। In a sort of reflexive moment, he blames himself because he has caused his sisters to suffer. আবার সে নিজেকে দোষারোপ করে, কারণ তার জন্য তার বোন কষ্ট পাচ্ছে। And blames her, সে নিজেকেও দোষারোপ করছে, এবং blames her because if she does not exist, he would not have to feel unhappy now. একদিকে সে বোনের জন্য গিল্টি ফিল করছে, আবার সে বোনকে দোষ দিচ্ছে, কারণ বোনের যদি জন্মই না হতো, ওর যদি কোনো বোনই না থাকতো, তাহলে তো বোনকে কষ্ট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। মানে পলের চিন্তা ভাবনা আর 10টা বাচ্চার মতো না, ভেরি কমপ্লেক্স, ভেরি উইয়ার্ড, and not normal at all. Very abnormal thinking process. Burning the doll is also a masculine protest. এবং ওর যে হিডেন ম্যাসকুলিনিটি, ওর ভিতরে যে ম্যাসকুলিনিটি ঠিকভাবে বেড়ে উঠছে না, পৌরুষত্ব ওর যে ঠিক মতো ওর মধ্যে গ্রো করছে না, এটার একটা বিকৃত প্রকাশ ছিল হচ্ছে এই পুতুলটাকে ধ্বংস করে ফেলা। Where he punishes women for all the pressures they exert on him. পল সব দিক দিয়ে একটা চাপের মধ্যে আছে। তার মা তাকে ডমিনেট করে, ইভেন তার বোনও তাকে যে ডমিনেট করে ইনডিরেক্টলি। এই যে এক ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ। কি বলতে চাচ্ছি আমরা এখান থেকে, কি বুঝতে পারছি? যে পল বড় হচ্ছে, স্বাভাবিকভাবে সে বড় হচ্ছে না, বরং তার মধ্যে একটা চাপা বিদ্রোহ, চাপা ক্ষোভ তার মধ্যে কিন্তু জমা। As a child, Paul is rather weak, যেটা আমরা আলোচনা করেছি। Whenever he feels ill, যখনই সে একটু অসুস্থ বোধ করে, he is soothed by the idea that his mother is going to take care of him. সে যখনই অসুস্থ হয়ে পড়ে, তখন সে একটা অদ্ভুত আনন্দ বোধ করে, কারণ সে অসুস্থ হয়ে পড়লেই তো মা তাকে সেবা করবে। সে যত অসুস্থ হবে, সে তার মা তত তার কাছাকাছি থাকবে। খুবই বিকৃত একটা মনোভাব, যে মায়ের কাছাকাছি থাকার জন্য সে অসুস্থ হতে চায়, সে ইচ্ছে করে রোগাক্রান্ত হতে চায়, যাতে তার মা কাছাকাছি থাকে। সে সে অসুস্থ অল্প হলেও সে অসুস্থতার ভান করে। হি উইল লাই অন দ্য সোফা, সে সোফায় শুয়ে থাকবে, অ্যান্ড ফর সাম ডেজ উইল বি উইলিয়াম হু ইজ গোয়িং টু বি সেকেন্ড বেস্ট। সে যখন অসুস্থ হয়ে যায়, তখন তার মধ্যে একটা বিকৃত আনন্দ কাজ করে। তার মনে হয় যে উইলিয়াম তো এখন আর নট ফেভারিট ওয়ান, আমাকে বেশি আদর করবে। এখন আমি অসুস্থ, মা এখন আমাকে নিয়ে ব্যস্ত থাকবে, আমাকে আদর করবে, উইলিয়ামকে কম আদর করবে। মানে পলের মধ্যে এই যে চিন্তাগুলো এতটাই ডিফর্মড, এতটাই ডিস্টর্টেড, যে সত্যি এটা বেশ চিন্তা উদ্রেক করার মতো। হিজ লাভ ফর মিসেস মোরেল গ্রোস টু সাচ অ্যান এক্সটেন্ট, মায়ের প্রতি তার ভালোবাসা এমন এক এক্সট্রিম পর্যায়ে চলে যায়, দ্যাট হি লাইকস টু থিঙ্ক হি ইজ হার লিটল বয়ফ্রেন্ড। সে যখন ছোট ছিল, তখন সে ভাবতো যে পল তার মায়ের ছোট্ট বয়ফ্রেন্ড। দেখেন, বয়ফ্রেন্ডের মাঝখানে একটা ড্যাশ আছে, মানে ইট ইজ নট ট্রেডিশনাল বয়ফ্রেন্ড, বাট বয়ফ্রেন্ড। সে তার মায়ের বয়ফ্রেন্ড সে কল্পনা করত। দ্য নাইট হু ওয়ার্স হার ফেভার ইন দ্য ব্যাটল, দিস মেক্স হিম জেলাস অফ হিজ ফাদার, এবং সে তার বাবার প্রতি জেলাস ফিল করে। Paul hated his father as a young boy. He had a fervent private religion. বাবাকে সে ঘৃণা করে। Oedipus complex. Make him stop drinking. সে সে পল বারবার ঈশ্বরের কাছে প্রার্থনা করে, বলে যে আমার বাবা যেন আর মদ পান না করে, আর যেন ড্রিঙ্ক না করে। মেক হিম স্টপ ড্রিঙ্কিং। হি প্রেড এভরি নাইট, লর্ড লেট মাই ফাদার ডাই। ইভেন সে তার বাবার মৃত্যু কামনা করত। পল তার বাবার মৃত্যু কামনা করত। হি প্রেড ভেরি অফটেন, লেট হিম নট বি কিলড অ্যাট পিট।
আবার সে বলতো তার বাবা যেন কয়লা খনিতে মারা না যায়। He prayed when after tea the father did not come from work. মানে বাবার প্রতি তার যে বিদ্বেষ, এতেও বোঝা যাচ্ছে যে তার বেড়ে ওঠা, পলের যে বেড়ে ওঠায় যথেষ্ট পরিমাণে ত্রুটি আছে। If his father stopped drinking, বাবা যদি আর ড্রিঙ্ক না করতো, মেবি they would have more peaceful moments at home. মানে পল চিন্তা করতো বাবা যদি আর মদ না খেত, ড্রিঙ্ক না করতো, তাহলে হয়তো বাড়িতে শান্তি বজায় থাকতো। If his father died, যদি বাবা মরেও যেত, they would be able to be happy. বাবা মারা গেলে তারা ভালো থাকতো। On the other hand, if this happened, যদি সত্যি সত্যি তাই ঘটে যেত, Paul would feel responsible because he would have wished him to die. আবার পল চিন্তা করতো, ইস আমি চাইলাম বাবা যদি সত্যি সত্যি মারা যায়। আবার এইটা ভেবে বাবার ভালোর জন্য সে আবার ঈশ্বরের কাছে প্রার্থনা করতো। মানে মেন্টালি পল ওয়াজ ইন কেয়াস, পলস মাইন্ড ওয়াজ ইন কেয়াস। পল একটা মানসিকভাবে খুবই অস্থিরতার মধ্য দিয়ে বড় হয়েছে। একটা ছোট বাচ্চা, একটা ছোট ছেলে, সে এতটা জটিল হবে তার চিন্তা ভাবনা, এটা সত্যিই খুব করুণ। পল ইজ উইকার দেন উইলিয়াম। বডি স্ট্রাকচারের দিক থেকে পল উইলিয়ামের থেকে দুর্বল। সরি, স্ক্রিন চলে যাচ্ছে, আবার আবার এনে দিচ্ছি সব। ওকে, আশা করি আবার দেখতে পাচ্ছেন। ওকে, পল ইজ উইকার দেন উইলিয়াম। পল উইলিয়ামের থেকে শারীরিকভাবে দুর্বল, and his problems are more complex than his brothers. উইলিয়ামের থেকে পলের সম্পর্কটা আর বিষয়টা, উইলিয়ামের যে জটিলতা, উইলিয়ামের সমস্যার থেকে পলের সমস্যাটা আরো বেশি জটিল। স্টিল ইট ইজ হি হু সার্ভাইভস। উইলিয়ামের থেকে অবস্থার জটিল হওয়া সত্ত্বেও উইলিয়াম বেঁচে থাকতে পারেনি, কিন্তু পল কিন্তু at the last সে কিন্তু বেঁচে থাকে। His trajectory is the opposite of his brothers, beginning on the edge of death, and he starts a long, painful journey towards life. উইলিয়ামের বেলায় শুরুটা ছিল উজ্জ্বল, তার বার্থ, তার জন্মটা ছিল খুব আনন্দের, কিন্তু আস্তে 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 উইলিয়াম দুঃখজনক করুণ মৃত্যুর দিকে পতিত হয়। আর পলের জীবনটাই শুরু হচ্ছে মৃত্যুর মুখ থেকে ফিরে। পল অলমোস্ট ডাইজ, একদম মৃত্যুর কিনার থেকে সে ফিরে আসে, আস্তে আস্তে ধুকে ধুকে শেষে গিয়ে সে জীবনের পথে ফিরে আসে। He realizes that his problems, and because he is intelligent, sensitive and hard-minded, tries patiently to solve them. পল চাচ্ছে তার জীবনটাকে গড়ে তুলতে, নতুন করে গড়ে তুলতে। Paul's mother, Gertrude, teaches him to love nature. এই মায়ের কাছ থেকে সে প্রকৃতির প্রতি ভালোবাসা শিক্ষা পায়। মায়ের কাছ থেকেই সে শিক্ষা পায় প্রকৃতিকে ভালোবাসতে হয়, ফুলকে ভালোবাসতে হয়, অ্যান্ড সান, প্রকৃতিকে ভালোবাসতে শেখে মায়ের কাছ থেকে। হি অলসো স্টার্টস টু পেইন্ট। এই মায়ের হাতেই তার পেইন্টিংস, ছবি আঁকার হাতে খড়ি। মা তাকে প্রথম উৎসাহটা দেয় ছবি আঁকার। হি স্টার্টস টু পেইন্ট অ্যান্ড ফাইন্ডস আ রিয়েল প্লেজার ইন আর্ট। আমরা দেখেছি পল ইজ আ গ্রেট পেইন্টার, আ ভেরি ট্যালেন্টেড আর্টিস্ট। দো উইক, যদিও সে শারীরিক ও মানসিকভাবে দুর্বল ছিল, পল ইজ ফুল অফ ভাইভাসিটি। পলের মধ্যে জীবনী শক্তি ছিল। যখন সে আর্টিস্ট, পল, when Paul is an artist, he is full of life force. ওর মধ্যে প্রচুর মানসিক শক্তি। After his brother's death, উইলিয়ামের মৃত্যুর পর, he becomes his mother's favorite. উইলিয়ামের মৃত্যুর পর এখন মা তো পলকে সবচেয়ে বেশি আদর করে। And a little after that, he becomes friends with Miriam Levers and her family. তার কিছু পর মিরিয়ামের সাথে তার যোগাযোগ হয়, মিরিয়ামের সাথে তার সখ্যতা হয়। His interest in life and in himself is awakened. নিজেকে সে নতুন ভাবে দেখতে পাচ্ছে। His strength, his health grows stronger. মিরিয়ামের সাথে তার
সাক্ষাৎ হলো এবং শারীরিক মানসিকভাবে পল আরো বেশি হেলদি, আরো বেশি সবল হতে লাগলো। মানে যতদিন পর্যন্ত সে শুধুমাত্র মায়ের কাছাকাছি ছিল, ততদিন পর্যন্ত তাকে আমরা খুবই দুর্বল, শারীরিক মানসিক দুই দিক থেকেই দুর্বল হিসেবে পেয়েছি। যখনই পলের জীবনে মেরিয়াম আসলো, বোথ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, পল সিম স্ট্রঙ্গার, পল আরো শক্তিশালী হতে লাগলো। By this time, he has already a feeling that there is something unnatural in his relation with his mother. পলের একটা সময় ওর মধ্যে সেন্স আসে, সে তো বড় হচ্ছে, যে মায়ের সাথে সাধারণত ছেলের যে সম্পর্ক থাকে, সেই সাধারণ সম্পর্ক থেকে তার মায়ের সাথে যে সম্পর্ক যেন অনেক বেশি কিছু। মানে ৮-১০টা ছেলের সাথে মায়ের যে সম্পর্ক থাকে, গার্ট্রুডের সাথে পলের সম্পর্ক তার থেকে যেন একটু আলাদা। He knows he has to put an end to this. পলের মধ্যে একটা রিয়েলাইজেশন আসে যে না, আমার মা থেকে, আমার মায়ের ইনফ্লুয়েন্স থেকে আমাকে বের হয়ে আসতে হবে। উইলিয়াম যেমন চেয়েছিল একটা সময়, পলও চাচ্ছে যে না, আর মায়ের ছায়ার মধ্যে কতদিন থাকবো, মায়ের ছায়া থেকে বের হয়ে আসতে হবে। and trust Miriam to help him in the task. তখন মিরিয়ামের কাছে সে সাহায্য চায়, মিরিয়ামের সাহায্যে সে মায়ের ছায়া থেকে বের হয়ে আসবে। যখনই গার্ট্রুড বুঝতে পারলো যে তার একমাত্র অবলম্বন পল, উইলিয়াম তো মারাই গেছে, পলও তার থেকে দূরে সরে যাচ্ছে, তখন মিসেস মোরেল তো মিরিয়ামকে দুই চোখে দেখতে পারে না, ঘৃণা করা শুরু করলো। যেটা আমরা গত ক্লাসে দেখেছি কিভাবে মিসেস মোরেল মিরিয়ামকে ঘৃণা করছে। Though both women have much in common, এরা কিন্তু খুব কাছাকাছি। মানে পল খুঁজে খুঁজে এমন এক গার্লফ্রেন্ডকে জোগাড় করেছে যে তার মায়ের মতো, একই রকম মেজাজ, একই রকম আচার আচরণ, একই রকম স্বভাব, সবকিছু মায়ের যেন ডুপ্লিকেট জেরক্স কপি মিরিয়াম। Though both women have much in common, তাদের মধ্যে অনেক বেশি মিল। গার্ট্রুড মিরিয়াম তারা অনেক বেশি, তাদের মধ্যে মিল। They are very romantic and extremely shy. পল অ্যান্ড মিরিয়াম তারা খুবই রোমান্টিক, স্পিরিচুয়ালি অ্যান্ড এক্সট্রিমলি শাই, তারা খুবই লাজুক, দুজনেই লাজুক। লিভিং প্রাউডলি ইন এ ওয়ার্ল্ড অফ দেয়ার ওন। মিরিয়াম পল যখন তারা একসাথে থাকতো, নিজের দুনিয়ায় থাকতো। অ্যান্ড দিস টুগেদার উইথ দেয়ার লাভ ফর নেচার, তারা দুজন প্রকৃতিকে উপভোগ করত, প্রকৃতির সাথে মিশে থাকতো। ইজ হোয়াট দে হ্যাভ ইন কমন উইথ পল। তার মা যেমন প্রকৃতিকে ভালোবাসে, মিরিয়ামও প্রকৃতিকে ভালোবাসে। মিরিয়াম অলওয়েজ ড্রিমিং অফ হার বুক। মিরিয়াম বই পড়তে পছন্দ করে। বিলিভ শি ইজ এ প্রিন্সেস কন্ডেমড টু লিভ অ্যামং কমন পিপল। মিরিয়ামের একটা চিন্তার জগৎ আছে। মিরিয়াম মনে করে সে একজন রাজকন্যা, প্রিন্সেস, যে বাধ্য হয়ে ইজ লিভিং অ্যামং কমন পিপল হু ট্রিট হার অ্যাজ ইফ শি ওয়্যার আ সোয়াইন গার্ল। কিন্তু এই যে সে রাজকন্যা, প্রিন্সেস, আশেপাশে মানুষজন তাকে জানে না, তার সাথে খুব খারাপ আচরণ করে। গার্ট্রুড ইজ দ্য বুর্জোয়া কুইন। Gertrude is the bourgeois queen who has to live among proletarians. শ্রমিকদের মধ্যে, এই লোয়ার ক্লাসদের মধ্যে গার্ট্রুড একা এমন ভাবে বাস করত যে অন্যদের থেকে তার সামাজিক অবস্থান ঊর্ধ্বে। অন্যরা এক শ্রেণীতে, গার্ট্রুড একাই অন্য শ্রেণীতে। তাহলে মিরিয়াম গার্ট্রুডের মধ্যে আমরা আরেকটা মিল পাচ্ছি। মিরিয়াম যেমন মনে করত আশেপাশের মানুষরা তার থেকে নিচু নিচু স্তরে, সামাজিক অবস্থানের দিক থেকে মিরিয়াম নিজেকে উন্নত মনে করত এবং অন্যরা তার সাথে অন্যায় আচরণ করে। একইভাবে গার্ট্রুডও তার আশেপাশের সবাইকে প্রোলেটেরিয়ান, শ্রমিক মনে করত, আর নিজেকে বুর্জোয়া, মিডল ক্লাস মনে করত। এবং গার্ট্রুডের ধারণা অন্যরা তাকে ঘৃণা করে, কখনোই তার ভালো চায় না। মানে এখানে এই প্যারাগ্রাফে আমরা দেখতে পাচ্ছি যে there are several similarities between Gertrude and Miriam. Gertrude মিরিয়াম তারা দুজনেই রোমান্টিক, দুজনেই খুব লাজুক, তারা দুজনেই প্রকৃতি ভালোবাসে এবং তারা দুজনেই তাদের আশেপাশের মানুষদেরকে ঘৃণা করে। মিরিয়ামও তার আশেপাশের সাধারণ মানুষদের দেখতে পারে না,
গাট্রুডও দেখতে পারে না। মানে পল খুঁজে খুঁজে এমন এক মেয়েকে পছন্দ করেছে যার সাথে তার মায়ের অস্বাভাবিক মিল। আরেকটা ভয়ঙ্কর মিল হচ্ছে দে লাভ পল সো মাচ। গাট্রুড পলকে তো ভালোবাসে তার ছেলে, মিরিয়ামও পলকে ভালোবাসে, বিকজ হি ইজ দ্য অনলি পার্সন হু সিজ দেম অ্যাজ দে থিঙ্ক দে আর। মিরিয়াম নিজেকে প্রিন্সেস মনে করে, পল হচ্ছে একমাত্র মানুষ যে মিরিয়ামকে প্রিন্সেস বলে ট্রিট করে। গাট্রুড সে নিজেকে যেভাবে দেখতে চায়, পল ঠিক তাকে ওইভাবে ট্রিট করে। পল সত্যি সত্যি খুঁজে খুঁজে এমন একজনকে বের করেছে যে তার মায়ের মত। এর পরের পার্টটা আমরা জানি, মিরিয়ামের সাথে তার সম্পর্কটা আর টিকেনি, ক্লারার সাথেও তার সম্পর্কটা আর টিকেনি। আজকে আজকের ক্লাসে আমাদের এটাই ফোকাস ছিল যে আমরা আরো একটু ভালোভাবে জানার চেষ্টা করছি, আমরা এই ক্যারেক্টার গুলো আরো ভালোভাবে জানার চেষ্টা করছি। এই যে আমরা পড়ছি, এই যে আমরা বোঝার চেষ্টা করছি, আলটিমেটলি আপনাদের কাছ থেকে আমি একটাই জিনিস জানতে চাবো যে আপনারা কি জানলেন, কি বুঝতে পারলেন, এ থেকে আপনারা কি বুঝতে পারলেন, কি শিখলেন এই সানস এন্ড লাভার্স এ। যে ক্যারেক্টার গুলো সানস এন্ড লাভার্স এ আমরা কাদের পাচ্ছি? গার্ট্রুড মোরেল, ওয়াল্টার মোরেল, পল মোরেল, উইলিয়াম মোরেল, মেরিয়াম। এদের কাছ থেকে আপনারা কি শিখতে পাচ্ছেন, কি শিক্ষা পাচ্ছেন? মা ছেলের সম্পর্ক, এখান থেকে আপনারা কি শিক্ষা পাচ্ছেন? তাদের জীবনের ভুল সিদ্ধান্তগুলো কোথায়, তারা কি কি ভুল করছে? আপনারা কাহিনী বোঝেন, চরিত্রগুলো ভালো করে বোঝেন এবং ফিল করার চেষ্টা করেন। আর এখান থেকে আমরা বাস্তব জীবনে কি শিক্ষা পেতে পারি, এখানে ফোকাস রাখি। যে পর্যন্ত আমি এখানে আপনাদেরকে দেখালাম, এইভাবে আপনারা বাকিটা পড়ার চেষ্টা করেন। এখানে আরো কিছু প্যারাগ্রাফ আছে, স্পেশালি পেজ 9টা পড়বেন, পেজ 9, 10টা পড়বেন, অনেক নতুন কিছু জানতে পারবেন। এখানেই আমরা শেষ করে দিই। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই জানাবেন। ওকে, ভালো থাকেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।